আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে জীবজগৎ সম্পর্কে। আমার প্রিয় ছাত্রছাত্রীদের, বিশেষ করে ষষ্ঠ শ্রেণীদের ছাত্রছাত্রীদের উৎসাহের জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তো আজকে তোমাদের জন্য এই ভিডিওটা করা, আগামীতে আরো সুন্দর করে ভিডিওটা করা থাকবে, ক্লাসটা নেওয়া থাকবে। সময় স্বল্পতার কারণে তোমাদের জন্য বেশি সময় দিতে পারছি না, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো তোমাদের জন্য আজকে যতটুকু পারছি আমি চেষ্টা করছি, তোমরা বাসায় ক্লাসটা দেখে নিজেরা উপকৃত হবা। পরবর্তীতে তোমাদের জন্য স্পেশাল ভিডিও থাকবে, যা তোমাদের পাঠ্য বইয়ে অনুশীলনের জন্য অনেক উপকারী হবে। তো দেখো, তোমরা আজকে দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে লিখে রেখেছি জীবজগতের শ্রেণীবিন্যাস। অ্যাকচুয়ালি শ্রেণীবিন্যাস সম্পূর্ণ বলা যায় না, তবে আমরা একটু সংক্ষেপে আর কি লেখা। তো তোমরা একটু দেখো। তো জীবজগৎকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আদিকোষী জীব আর একটা হচ্ছে প্রকৃতকোষী জীব। কেন আদিকোষী বলা হলো? আমরা দেখতে পাচ্ছি জীবজগৎকে প্রধানত দুইটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আদিকোষী জীব আর একটা হচ্ছে প্রকৃতকোষী জীব। তো আদিকোষী কেন বলা হচ্ছে? আদিকোষী বলার এই কারণ যে আদি অর্থাৎ পূর্বের, আগের যাদের কোষগুলো সুগঠিত নয়। তো এই কোন কোষগুলো সুগঠিত অর্থাৎ এবং হচ্ছে প্রকৃতকোষী বা সুগঠিত, আর কোনটা আদিকোষী বা সুগঠিত নয়, এর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, যা তোমাদের দেখাবো যে একটা প্রকৃত কোষের গঠন বৈচিত্র্য এবং একটা অপ্রকৃত কোষের। তো প্রকৃত কোষের ভিতরে যে উপাদানগুলো থাকে তার যদি একটা অনুপস্থিত থাকে, প্রকৃত কোষে যে উপাদানগুলো থাকে তার যদি একটি অনুপস্থিত থাকে, তাহলে তাকে আমরা বলি আদিকোষী জীব। তা প্রধানত যে উপাদানগুলো একটি প্রকৃত কোষে থাকে তার কয়েকটা তোমাদেরকে আমি সংক্ষেপে জানাচ্ছি। এর যদি একটা অনুপস্থিত থাকে তাহলে ওই কোষটাকে আদিকোষী বলা হবে। যেমন দেখো, নিউক্লিয়াস। তোমরা বাসায় এভাবে চেষ্টা করবা, নিজেদেরকে প্রস্তুত করবা সুন্দর করে। আমি জানি তোমরা খুব ভালো অঙ্কন করতে পারো, চিত্র আঁকতে পারো। হয়ে গেল আমাদের একটা নিউক্লিয়াস। তো অবশ্যই একটা নিউক্লিয়াস তোমরা যখনই একটা চিত্র অঙ্কন করবা, অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটার চিহ্নিতকরণ করতে হবে এবং নামকরণ করতে হবে। তো চিহ্নিতকরণ করতে গেলে কি করতে হয়? দেখো, আমরা এরকম একটা দাগ দিব পেন্সিল দিয়ে, অবশ্যই সবসময় পেন্সিল ব্যবহার করতে হবে। তো এটাকে আমরা বলবো, এই যে অংশটা আছে বাইরে, এটাকে বলা হয় পর্দা বা বহিঃপর্দা অথবা বলে মেমব্রেন। তো এটাকে যেহেতু বাইরে আছে এজন্য এটাকে বলা হয় বহিঃপর্দা। এটা যেহেতু ভিতরে আছে এটাকে বলা হয় অন্তঃপর্দা। আচ্ছা, এটাকে বলা হয় দেখো একটা ছিদ্র, এজন্য এটাকে বলা হয় নিউক্লিয়ার ছিদ্র। যেহেতু এটা নিউক্লিয়াস, এর নাম হচ্ছে নিউক্লিয়ার বহিঃপর্দা, নিউক্লিয়ার অন্তঃপর্দা, হ্যাঁ, বা নিউক্লিয়ার মেমব্রেন। তো আমরা যে নিউক্লিয়ার বহিঃপর্দা উল্লেখ করা হয়নি, যাই হোক বলতে পারি যে এই পর্দাটার নাম কি, যে নিউক্লিয়ার বহিঃপর্দা। নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার বহিঃপর্দা, নিউক্লিয়ার অন্তঃপর্দা। এই গোলাকার ঘন কালো বস্তুটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। এটা নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ভিতরে যে ঘন কালো, অধিকতর ঘন কালো ছোট বস্তুটাকে দেখা যায় তাকে বলা হয় নিউক্লিওলাস। সুতার মতো যে অংশটা দেখতে পাচ্ছ ছড়ানো ছিটানো রয়েছে, এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে ছড়ানো ছিটানো সূত্রাকার পেঁচানো রয়েছে যে অংশগুলো দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু।
এবং নিউক্লিয়াসের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি ছড়ানো ছিটানো ডট ডট করে রাখা রয়েছে, দেখা যাচ্ছে এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। যদি এই ডট ডট এরকম স্বচ্ছ কোনো কিছু থাকে কোনো কোষের ভিতরে, তখন কোষের ভিতরে থাকলে বলি আমরা সাইটোপ্লাজম। আর যেহেতু এটা নিউক্লিয়াসের ভিতরে এইগুলো আছে, তাই এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এটাকে বলা হয় নিউক্লিয়ার ছিদ্র, নিউক্লিয়ার ছিদ্র। আচ্ছা, একটা প্রকৃত কোষের অন্যতম বৈশিষ্ট্য সেখানে নিউক্লিয়াস থাকবে, এবং নিউক্লিয়াসের যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি এগুলো অবশ্যই উপস্থিত থাকতে হবে। তো গেল নিউক্লিয়াস চিত্র একটি নিউক্লিয়াস। আচ্ছা, এরপরে দেখো এন্ডোপ্লাজমিক জালিকা মসৃণ হতে পারে, অমসৃণ হতে পারে। এন্ডোপ্লাজমিক জালিকা কিভাবে আঁকতে হয় দেখো, এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, আর এটা হচ্ছে অমসৃণ। এ দ্বারা বোঝাচ্ছে কি, আমরা বুঝে নেব এটা কি, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। অমসৃণ, এটার নাম হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এরপরে দেখো আমরা আরেকটা দিচ্ছি, গোলজি বডি বা গোলজি বস্তু। গোলজি বস্তু একে বলে গোলজি বস্তু। আরো উপাদান রয়েছে, এইগুলা যদি একটি কোষের ভিতরে থাকে তাহলে ওই কোষটিকে বলবো আমরা প্রকৃত কোষী। আর যে সকল প্রাণীর ভিতরে এই সকল উপাদানগুলো থাকবে না তাদেরকে আমরা বলবো অপ্রকৃত কোষী। সংক্ষেপে তোমাদেরকে বললাম। তো এরকম একটা রাজ্য আছে প্রাণী জগৎকে প্রধানত 5টি রাজ্যে ভাগ করা হয়। প্রথম রাজ্যের নাম হচ্ছে মনেরা, যারা হচ্ছে আদিকোষী, অর্থাৎ যাদের কোষটি সুগঠিত নয়। এরকম একটা প্রাণী হচ্ছে কি, আমরা বলবো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার কোষে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াস, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, গোলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি অনুপস্থিত। যার কারণে আমরা মনেরাকে বলবো, অর্থাৎ ব্যাকটেরিয়াকে বলবো এটা ব্যাকটেরিয়া একটি আদিকোষী জীব। আচ্ছা, এরপরে আছে প্রকৃত কোষী জীব। প্রকৃত কোষী জীবকে রাজ্য 2, রাজ্য 3 এবং রাজ্য 4 এবং রাজ্য 5 এ ভাগ করা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রোটিস্টা হচ্ছে সমঙ্গদেহী, অর্থাৎ এদের কোনোভাবেই আলাদা করা যায় না, কোনটা হাত কোনটা পা, বা কোনটা প্রজনন অঙ্গ অথবা কোনটা খাদ্য প্রণালীর অঙ্গ, এটা খুবভাবে বা স্টোমাক বা পরিপাক অঙ্গ কোনোটাই সঠিকভাবে বোঝা যায় না, এজন্য এদেরকে বলা হয় সামঙ্গদেহী। তো দেখো প্রোটিস্টার অঙ্গের রাজ্যের আমরা দেখতে পাচ্ছি অ্যামিবা। অ্যামিবার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা ক্ষণপথ সৃষ্টি করতে পারে। ক্ষণপথটা কি, ক্ষণ মানে অল্প সময়ের জন্য, আর পদ অর্থ পা, অর্থাৎ অল্প সময় সাময়িক সময়ের জন্য তাদের পদ থাকে। আর একটা কথা হচ্ছে অ্যামিবার কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, তুমি যা বলবা সেটাই, তুমি যা আঁকবে ওইটাই হচ্ছে অ্যামিবা। যেহেতু বলা হয়েছে অ্যামিবা কোনো আকারবিহীন, অর্থাৎ নির্দিষ্ট কোনো আকার নেই, যখন যেমন তখন তাদের এক এক সময় তাদেরকে এক এক রকম দেখায়। তো যাই হোক, মাঝে মাঝে তারা খাদ্য সংগ্রহের জন্য তারা অ্যামিবা ক্ষণপথ সৃষ্টি করে থাকতে পারে। অ্যামিবার অন্যতম একটা বৈশিষ্ট্য, সে গায়ের পরে এসে যদি খাদ্য পড়ে তাহলে সে তাকে ভক্ষণ করে নিজেদের ভিতরে সে শোষণ করে নেয়, অথবা অন্য উপায়ে যেরকম সার্কামভ্যালিয়েশন, সার্কামফ্লুয়েন্স, পিনোসাইটিক নালী, নানা উপায়ে সে খাদ্য গ্রহণ করে থাকে অ্যামিবা। যাই হোক, আমরা বলতে পারি অ্যামিবা একটি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। এরপরে আছে রাজ্য 3 ফানজাই। ফানজাই নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। যেহেতু তোমরা জানো মাশরুম বা ছত্রাক
তোমাদের আশপাশে যেটা আমরা দেখতে পারি বিষাক্ত ছত্রাক জন্মে, যেটাকে আমরা সাধারণত একটা প্রচলিত কথা আছে ব্যাঙের ছাতা বলি আমরা ছোটবেলা থেকে। আসলে এটা ব্যাঙের ছাতা না, এটা হচ্ছে এখানকার অর্থাৎ বিষাক্ত মাশরুম বা ফানজাই বর্গের হচ্ছে উদ্ভিদ। তো এই মাশরুমটা প্রকৃতকোষী, কিন্তু এরা পরজীবী। তারা নিজের খাদ্য নিজে উৎপন্ন করতে পারে না, পরভোজী। অন্য যেরকম ছায়াযুক্ত ভিজে স্যাঁতসেঁতে পরিবেশে ফানজাইটা বেড়ে ওঠে, সাধারণত তারা ছায়াযুক্ত এবং ভিজে স্যাঁতসেঁতে পরিবেশে বেড়ে ওঠে। এদেরকে আমরা বলবো মাশরুম। মাশরুম দেখতে তোমরা অবশ্যই দেখেছো, মাশরুম বা ছত্রাক এরা হচ্ছে সাদা হয়, কারণ কি এখানে ক্লোরোফিল এদের অনুপস্থিত থাকে। আর এরা হচ্ছে পরভোজী বা পরজীবী জীব। অন্য পরজীবী জীব যেটা হচ্ছে অন্যের উপরে এরা অবস্থান করে নিজেদেরকে বৃদ্ধি করায়। এরপর দেখতে পাচ্ছ তোমরা রাজ্য 4 প্লান্টি। প্লান্টি বলতে বোঝাচ্ছে উদ্ভিদকে, আমরা বলতে পারি প্রকৃত যে উদ্ভিদগুলো রয়েছে যেমন আম, জাম, কাঁঠাল, এদেরকে দেহে ক্লোরোফিল উপস্থিত আছে। আর যাদের যে সকল উদ্ভিদের দেহে ক্লোরোফিল আছে তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। তারা স্বাবজী, তারা সূর্যের আলোকে ব্যবহার করে, সূর্যের আলো এবং কার্বন ডাইঅক্সাইড পানিকে ব্যবহার করে তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। তারা স্বাবজী। এবং কোন কোন উদ্ভিদের আবার প্লান্টের আবার শ্রেণী বিভাগ আছে, কোনটা বিরুৎ, কোনটা হচ্ছে গুল্ম, কোনটা হচ্ছে বৃক্ষ। যেমন তোমরা ধান গাছ, একটা কি বিরুৎ জাতীয় উদ্ভিদ। ধান গাছ একটি বিরুৎ জাতীয় উদ্ভিদ। কারণ কি একটা ধান গাছকে আমরা খুব সহজে উপর করতে পারি, এটা টান দিলে বা একটা ঘাসকে সহজে টান দিলে সেটা উপরে চলে আসে, এটা হচ্ছে বিরুৎ। আর যে সকল গাছকে অথবা উদ্ভিদকে আমরা সহজে টান দিলে উঠাইতে পারি না, যদি একটা গোলাপের বড় গাছকে আমরা টান দিই তাহলে কিন্তু সহজে তুলতে পারবো না, আবার চেরাই করলে কাঠও পাবো না, ঝোপ জাতীয় বড় গাছ, সেটাকে আমরা বলবো হচ্ছে গুল্ম জাতীয়। আবার রয়েছে বৃক্ষ। বৃক্ষটা কি, বৃক্ষকে চেরাই করলে আমরা কাঠ পাবো, বৃহৎ আকৃতির হয়ে থাকে, এটা হচ্ছে প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। এরপরে রয়েছে শেষটা অ্যানিমেলিয়া। যে অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য হচ্ছে, আমরা একটু উদাহরণ হিসেবে মানুষকে রেখেছি। দেখো মানুষ, তাহলে মানুষ তো আমরা জানি প্রকৃতকোষী, এবং মানুষ হচ্ছে পরজীবী। মানুষ নিজের খাদ্য নিজে উৎপন্ন করতে পারে না, সম্পূর্ণরূপে উদ্ভিদের উপরে নির্ভরশীল। অর্থাৎ উদ্ভিদের তৈরি করা খাদ্য মানুষ বা প্রাণীগুলো খেয়ে থাকে। তো যাই হোক, সংক্ষেপে তোমাদেরকে এতটুকু পরিচয় করিয়ে দিলাম। পরবর্তীতে তোমাদেরকে ধারাবাহিকভাবে অন্যান্য ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লাসগুলোকে আরো সহজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সুন্দরভাবে থাকবে এবং অপেক্ষা করবে সেই ক্লাসের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।